কিভাবে লিখলে বাংলা দ্বিতীয় পত্রে আমরা ভালো নাম্বার পাবো, প্রতিবেদন কোনটা লিখবো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নাকি সংবাদপত্রের প্রতিবেদন, রচনা কয় পেজ লিখবো, ভাব সম্প্রসারণ কিভাবে লিখবো, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা গিয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো আমরা অনুচ্ছেদ দিয়ে গিয়ে শুরু করি। শুরুতে আমরা যদি দেখি যে অনুচ্ছেদ আসলে আমাদের কয় পেজ লিখতে হবে, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বইয়ের যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো, যে তোমাকে বলছে 10 থেকে 15 বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখতে। এখন 10 থেকে 15 বাক্য লিখলে আমাদের আসলে 2 পেজ হয় না। তুমি চিন্তা করে দেখো, অনুচ্ছেদ মানে গিয়ে প্যারাগ্রাফ। তো আমরা পরীক্ষার খাতায় গিয়ে কয় পেজ প্যারাগ্রাফ লিখি? আমরা পরীক্ষার খাতায় মোটামুটি 2 পেজ প্যারাগ্রাফ লিখে থাকি, তাই না? 2 থেকে 2.5 পেজ, অনেকে 3 পেজও লিখে, 1.5 পেজ লিখে। তো এরকম 1.5 থেকে 2 পেজ অনুচ্ছেদ লেখার চেষ্টা করবা। এবং এখানে এটাও বলা আছে যে যৌক্তিক কারণে আমার অনুচ্ছেদ বড় হইতে পারে, ঠিক আছে? তার মানে তুমি 10 থেকে 15 বাক্যের বেশি তুমি লিখতে পারো। এখন বইয়ের সব ইনস্ট্রাকশন আমরা কিন্তু মানি না, স্যাররা নিজেরাও মানে না। মার্কিং এর ক্ষেত্রে দেখা যায় যারা বেশি লিখে, যাদের হাতের লেখা সুন্দর, হাতের লেখা সুন্দর একটা অ্যাডভান্টেজ তোমার বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে। এটা মানে প্রায় তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করো যে তোমার যদি লেখা ভালো হয়, সঠিক উত্তর লিখলে সেক্ষেত্রে তুমি দেখা যাবে 8 এর জায়গায় 9 পাইছো। বাট আরেকজনের লেখা যদি স্পষ্ট হয়, সে তোমার মতো লিখেই সে দেখবে যে 8 পেয়ে গেছে বা 8.5 পেয়ে গেছে, এরকম। তো এই গিয়ে কথা। তারপরে আমরা ধরো যে লেখা কিভাবে বাড়াইতে পারো। ধরো তোমার মাথায় এখানে বইয়ের একটা টপিক আছে জাদুঘর, জাদুঘর থেকে তুমি গিয়ে বেশি লিখতে পারো না। তো এই জিনিসটা কিভাবে তুমি লেখা বাড়াইতে পারো। তুমি এখানে এই যে লেখাগুলো আছে, শুরুতে অনুচ্ছেদের প্রথম লাইনে তুমি মেইন কথাটা লেখার চেষ্টা করবা। জাদুঘর কি জিনিস, জাদুঘর কাকে বলে, কেন জাদুঘরটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা। এবং লাস্টের দিকে সুন্দর ফিনিশিং দিবা যে ওভারঅল জাদুঘরটা কেন গুরুত্বপূর্ণ, জাদুঘর থাকাটা কেন গুরুত্বপূর্ণ। সেম ভাবে আমি যদি তোমাকে বলি যানজট, এটা কি কোনো ভালো জিনিস? না, এটা একটা সমস্যা। তাহলে যানজট কি, যানজট কি ধরনের সমস্যা, এটা গিয়ে প্রথম 2-3 লাইনে ব্যাখ্যা করবা। পরে লাস্টে গিয়ে তুমি জাস্ট লিখবা যে কিভাবে আমরা এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি, এটাতে কার ভূমিকা সবচেয়ে বেশি, এই জিনিসগুলা। ধরো যে পহেলা বৈশাখের মেলা বা বৈশাখী মেলা, এটা নিয়ে তোমাকে লিখতে বললো, তুমি শুরু 2-3 লাইনে ব্যাখ্যা করবা যে বৈশাখী মেলাটা কি জিনিস এবং এটা কতটা গুরুত্বপূর্ণ। এবং মাঝখান দিয়ে তুমি লিখবা যেটা আসলে আমাদের সংস্কৃতিকে ধারণ করে, ঐতিহ্যকে ধারণ করে, এখানে কি কি হয়, কোনটা কোন টাইপের সংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে, কেন এটা গুরুত্বপূর্ণ, এখানে কি কি পাওয়া যায়, কি কি থাকে। এইভাবে তুমি লেখা বৃদ্ধি করতে পারো। জাদুঘরের ক্ষেত্রেও সেম, যে তুমি আগের মানুষের আগের সভ্যতা, আগের ইতিহাস, আগের মানুষের লাইফস্টাইল সম্পর্কে, জীবনযাত্রার মান কিরকম ছিল, তারা কিভাবে জীবন ধারণ করত, কিভাবে তাদের জীবন বা লাইফস্টাইলটা ছিল, এগুলো কি তুমি লিখে তারপরে লেখাটা বড় করতে পারো। খালি লেখা কিভাবে বড় করব এটা আমাদেরকে জানলেই হয় না, আমরা আসলে কিভাবে যৌক্তিক কথা লিখে বড় করতে পারবো। কারণ বাংলা সেকেন্ড পেপারে আমাদের খুব বেশি আনইম্পর্টেন্ট কথা লেখার প্রয়োজন হয় না। তো এইভাবে লিখলে মোটামুটি তোমরা অনুচ্ছেদে আশা করি খুব ভালো মার্কস পাবা, 8 থেকে 10-এর মধ্যে পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসো, আমাদের 3 টাইপের চিঠি চিঠি এসে থাকে। একটা পত্র এসে থাকে, একটা ব্যক্তিগত পত্র, আবেদন পত্র, এবং গিয়ে আমাদের সংবাদপত্রের যে প্রকাশ করার জন্য যে পত্রটা আমাদের লিখতে হয়। এখন এক্ষেত্রে ব্যক্তিগত পত্র আমরা নর্মালি সবাই জানি কিভাবে আমরা এটা লিখতে হয়। এক্ষেত্রে যে কয়েকটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা সেটা আমি বলে দেই। দেখো, এইখানে আমাদের তারিখটা ডান পাশেও লিখতে পারো, বাম পাশে লিখতে পারো, সমস্যা নেই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা অলওয়েজ ডান পাশে লিখতাম, এখন দেখি যে এটা বাম পাশেও তোমরা চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবং এই যে এই ইতিটা তোমরা বাম পাশে লিখবা, ঠিক আছে? যদি বাম পাশ থেকে লেখা শুরু করো তাহলে বাম পাশেই লিখবা। যদি তুমি তারিখটা বাম পাশে এখানে লিখো তাহলে ইতিটাও এখানে লিখবা। আর যদি ডান পাশে লিখো তাহলে ইতিটাও ডান পাশে লিখবা। এটা বইয়েরটা, ঠিক আছে? এটা মোটামুটি বইয়ের প্যাটার্নটা আমি দেখানোর চেষ্টা করছি। তো এই গিয়ে কথা। তাহলে চলো আমরা পরেরটা দেখি। এবং এই যে ডাক টিকিট, তো একদম পুরো এই প্যাটার্নে তুমি লিখলে ভালো। এবং লেখাটা যাতে 2 পেজে হয়। ধরো তোমার এরকম একটা পেজ আছে, এরকম একটা খাতা যদি আমি তোমাকে দেখাই আমার পাশে থাকা, যে এইখান থেকে এই পেজ থেকে যদি লিখো, এই পেজ এই পেজ, এই 2টা পেজ মিলে 1 পেজ হয়। কখনোই চিঠি এই পেজ থেকে, চিঠি হোক, তোমার বাংলা সেকেন্ড পেপারে যতগুলো লেখা আছে সবগুলো তুমি এই পেজ থেকে লেখা শুরু করবা। এই পেজ থেকে লেখা শুরু করে তুমি এই পেজে আসো, তাহলে এটা 1 পেজ মনে হবে। কখনোই কোনো লেখা এই পেজে শুরু করবা না, যাতে টিচারকে কষ্ট করে খাতা এরকম পেজ তুলতে হয়। এটা তখন 2 পেজ হিসেবে গণ্য করে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সেম এজ তুমি আবেদন পত্রের ক্ষেত্রে এই জিনিসটা রাখবা। আর ব্যক্তিগত ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, তোমাকে প্রশ্নে বলে দিছে কিনা যে তুমি ইমেইলে চিঠিটা লিখো। যদি ডাকযোগে লিখো তাহলে ডাক টিকিটের এই বক্সটা তোমাকে আঁকতে হবে। যদি তুমি ইমেইলে পাঠাইতে বলে তাহলে তোমাকে যে ইমেইলটা এখানে ওরা যেভাবে লিখছে এভাবে করে তুমি লিখবা, ঠিক আছে? এই যে এইখানে যেভাবে তোমার ইমেইল অ্যাড্রেসটা লিখে দিছে শেষে তুমি ইমেইল অ্যাড্রেসটা এভাবে লিখে দিবা, ঠিক আছে? কারণ এখন কিন্তু চিঠি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেইলেই ট্রান্সফার করে থাকি, ডাক টিকিটের খুব ওই ব্যাপারটা আমাদের উঠে গেছে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, এই যে লেখাটা যাতে আমার 2 পেজ পুরোপুরি লিখতে পারো, ঠিক আছে? তোমার যাতে 1.5 পেজের মতো না হয়, চেষ্টা করবা পুরোপুরি 2 পেজ যাতে লেখা যায়। যত বেশি লেখা যায় তত নাম্বার। এবং উল্টাপাল্টা কথা না, যৌক্তিক কথাবার্তা ভালো করে সুন্দর মতো লেখার চেষ্টা করবা, কারণ সুন্দর করে লিখলেই তুমি প্রায় 9-10 পেয়ে যাবা ইনশাল্লাহ।
এবার আসো আবেদনপত্রের ক্ষেত্রে একদম যেভাবে দেওয়া আছে বইয়ে এভাবেই তোমরা লিখবা। এখানে কোনো ডাক টিকেটের প্রয়োজন নেই, এখানে কিছু না, জাস্ট ওই যে পেজের ওই জিনিসটা মাথায় রাখবা, যাতে এই পেজ এক পেজ মনে হয় এরকম ভাবে, ঠিক আছে, যাতে এইভাবে যেভাবে দেখাইলাম আমি একটু আগে। তো এইভাবে হচ্ছে আবেদনপত্রটা লিখবা, তারিখ এখানে থাকবে, তারপর হচ্ছে এই জিনিসটা এখানে থাকবে, বিষয় লিখবা মহোদয়, তারপরে বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের ছাত্র, যদি বিদ্যালয়ের কোনো কিছুর জন্য পাঠাও, এটা হচ্ছে উপজেলা ইয়াকে পাঠাইছে, চেয়ারম্যানকে পাঠাইছে, তার জন্য ওইভাবে লিখা। এটা হচ্ছে এইভাবে তুমি একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তো এই প্যাটার্নে হচ্ছে আবেদনপত্রটা লিখবা। তারপর হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য কিভাবে আমরা পত্র লিখবো, এভাবে যেভাবে লেখা আছে সেইভাবে তুমি হচ্ছে গিয়ে সংবাদপত্র প্রকাশের জন্য তুমি ফার্স্ট ডেটটা লিখবা, সম্পাদককে পাঠাচ্ছ, কোন পত্রিকার সম্পাদক সেটা লিখবা, তোমার অ্যাড্রেসটা লিখবা, বিষয়টা কি, তাকে যে পত্র পাঠাচ্ছ কিভাবে কেন পাঠাচ্ছ সেই বিষয়টা, তারপরে এইভাবে এই প্যাটার্নটা মেনটেন করবা। তারপর হচ্ছে এখানে তোমার যে টপিকটা সেটা তুমি সুন্দর করে লিখবা, এবং লাস্টে এইভাবে তোমার অ্যাড্রেসটা আবার দিয়ে দিবা, তোমার নাম এবং অ্যাড্রেসটা আবার এখানে সুন্দর করে লিখিয়ে দিবা। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এই জিনিসগুলো। তো এই 2 পেজ হচ্ছে একদম পুরো 2 পেজ ভরে লেখার চেষ্টা করবা। যেমন এটা লিখতে কিন্তু তোমার মোটামুটি আমার মনে হয় না যে সবার 1 পেজ লাগবে, ঠিক আছে, সবার 1 পেজ লাগবে, সবার হচ্ছে কি এটা 1.5 পেজ বা 1.5 পেজের হাফ পেজের একটু বেশি লাগতে পারে, 1.5 পেজ না সরি, অর্ধেক পেজ বা তার একটু বেশি লাগতে পারে। তারপরেই তুমি এতটুকু লেখার পরে এরপরে তুমি শিরোনাম দাও, শিরোনাম দিয়ে তারপর লেখা শুরু করে দাও, লেখা শেষে তোমার নাম এবং অ্যাড্রেস লিখে দাও, বাস শেষ। এবার আসো আমাদের সারাংশ কিভাবে লিখবো। সারাংশ এবং সারমর্ম হচ্ছে তুমি ছোট করে বইয়ে যেভাবে আছে তুমি যদি ওইভাবে লিখো তাও তুমি 8 থেকে 10 এর মধ্যে নাম্বার পাইতে পারো। আমরা জানি তোমাকে কিন্তু 10 এ 10 দিবে না, এটা মেইন কারণ তোমার হাতের লেখা সুন্দর না, মেইন কারণ তুমি হুবহু বই কপি করছো। যাদের হাতের লেখা সুন্দর এবং যারা একটু ক্রিয়েটিভিটি দেখাইতে পারে তারাই কিন্তু 10 এ 10 পায়, এছাড়া তুমি নরমালি 8 থেকে 10 পাওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। আর বানাই চুরা লিখলে 6-7 এরকমই পাবা, ঠিক আছে। তো এটা হচ্ছে মাথায় রাখবা। যেমন আমি যদি সারাংশ কি থাকে, গদ্যে অনেক বড় একটা অংশ থাকে, ওই বড় অংশটা পরে তুমি জাস্ট মেইন কথাটা লিখবা যে তুমি কি বুঝছো, ঠিক আছে, এটা হচ্ছে সারাংশ। এই যে দেখো এই যে অভ্যাস একটা ভয়ানক জিনিস, এটা কিভাবে তোমাকে ইফেক্ট পেলে, এখানে বড় একটা কথা তোমাকে লেখা আছে, তুমি এই কথার মেইন কথাটা সামারি 10 কথার এক কথা বলে না, ওইটা হচ্ছে কি এখানে লিখে দিছে। দেখো যে মানুষ অভ্যাসের দাস, কোনো অভ্যাসকে একদিনে বদলানো যায় না, অভ্যাস বদলানোর জন্য নিয়মিত চেষ্টা করতে হয়, নিজেকে চরিত্রবান করতে চাইলে ধীরে ধীরে মিথ্যাচার ত্যাগ করার চেষ্টা করতে হবে। এখানে নিশ্চয়ই মিথ্যাচার নিয়ে বলছে, এই জন্য মিথ্যাচারটা নিয়ে এখানে কথাবার্তা বলছে। এখানে যদি অন্য কথা বলতো তাহলে তুমি অন্য কথা বলতা, মেইন এখানে ছিল অভ্যাস, এবং কোন অভ্যাসকে নিয়ে ফোকাস করা হয়েছে, মিথ্যা কথা বলা, এই জন্য এখানে লাস্ট লাইনটা মিথ্যাচার নিয়ে বলা হয়েছে। তুমি দেখো এখানে কিন্তু তোমাকে বলেই দেওয়া আছে যে তুমি মোটামুটি 4-5 বাক্যের মধ্যে 3-4-5 বাক্যের মধ্যে তুমি হচ্ছে সারাংশটা লিখে ফেলবে, যে 4 বাক্য বা 40 শব্দের মধ্যে তুমি হচ্ছে সারাংশ এবং সারমর্ম লিখবা। তো তোমার হাইয়েস্ট টার্গেট যাতে থাকে তুমি 4 বাক্যে শেষ করে দিবা। এটা অতিরিক্ত লিখলে আসলে কোনো নাম্বার পাবা না, সব জায়গায় তোমাকে বেশি লিখতে হবে না, যেটা যে জিনিসটা ডিমান্ড করে সেটা মেনটেন করতে হবে। এবার আসো সারমর্মের ক্ষেত্রে, যে কোথায় স্বর্গ কোথায় নরক, এটা হচ্ছে কে বলে তা বহুদূর, এটা হচ্ছে মানুষের মধ্যেই আছে। কিভাবে তোমরা যদি এই যে সম্পত্তি নিয়ে ভাই ভাই মারাই করো, তারপর হচ্ছে ধর্ম নিয়ে দাঙ্গা লাগে, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, মানে বাদ দিয়ে সবাই মানে মানব ধর্মটা আমরা পালন করি, যে মানুষ মানুষের জন্য সবাই সবাইকে হেল্প করি, তাইলেই আমরা হচ্ছে এখানে সবাই সুখে শান্তিতে থাকতে পারি। এখন এই জিনিসটা তোমাকে সুন্দর ভাষায় লিখতে হবে, যে স্বর্গ নরক প্রাপ্তি ঘটে পরকালে, এমনটা আমরা জেনে থাকি, ঠিক আছে, এটাই প্রচলিত ধারণা। কিন্তু পৃথিবীতেই স্বর্গ বা নরক করা সম্ভব যদি প্রীতি ও প্রেমেই স্বর্গীয় সুখ আসে, হিংসা কুপ্রবৃত্তি দেয় নরক ও যন্ত্রণা। তো এখানে অনেক মানে কঠিন ভাবে লিখছে, আসলে আমি বলবো তুমি সুন্দর করে এই কথাগুলো জাস্ট 3টা লাইনে, ওরা দেখো 3টা বাক্য এখানে ব্যবহার করছে, তুমি 3-4টা বাক্যই ব্যবহার করো, এর বেশি ব্যবহার করার দরকার নাই, কিন্তু একটু সুন্দর করে মেইন কথাগুলো লিখো। যে ধরো যে আমি বইয়ের মতো এরকম কঠিন করে লিখতে চাই না, আমি আমার মতো করে লিখতে চাই, তখন আমি কিভাবে লিখতাম, যে স্বর্গ নরক যে পরকালের একটা ব্যাপার, আমরা পরকালে হচ্ছে কি স্বর্গ নরক পাবো, এটা হচ্ছে প্রচলিত ধারণা। কিন্তু পৃথিবীতে আমরা যদি সবাই মিলেমিশে থাকতে পারি, আমরা যদি আমাদের হিংসা এবং ঘৃণাগুলো ত্যাগ করি, পরস্পর মানে এটা কি বলে পরশ্রীকাতরতা ত্যাগ করি এবং হিংসা ত্যাগ করি, তাহলে আমরা সবাই মিলে সুখে থাকতে পারি এবং একে অপরকে সাহায্য করি, তাহলে আমরা সবাই মিলে সুখে থাকতে পারি। শেষ 3 লাইনে তোমার এই জিনিসটা শেষ হয়ে গেল, 3টা বাক্যে। এবার আসো ভাব সম্প্রসারণ, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে ভাব সম্প্রসারণটা আমি আগের ভিডিওটা তো বলছিলাম যে ভাবের তুমি সম্প্রসারণ ঘটাবা। এখন আমি তোমাদেরকে বলতেছিলাম যে মিনিমাম তোমরা 3 পেজ লিখো, এই জিনিসটা আমি কখনোই জানতাম না, আমি এটা জানছিলাম সম্ভবত ক্লাস 9 বা 10-এ। আমার এক স্যার পরীক্ষার গার্ড দিচ্ছিলেন আমার স্কুলে, তো গার্ড দেওয়ার টাইমে তো যখন আমি ভাব সম্প্রসারণ লিখতেছিলাম, তো এটা শেষ করে দিছি, তখন স্যার আমাকে বলছে যে ভাব সম্প্রসারণ মানে কি, ভাব সম্প্রসারণ হচ্ছে তুমি ভাবের সম্প্রসারণ ঘটাবা, এটা বড় করে লিখবা, সম্প্রসারিত করে লিখবা, এটা মিনিমাম 3 পেজ লিখবা। এর আগে আমরা মনে হয় 1.5 থেকে 2 পেজ লিখতাম, এবং 3টা প্যারা করে লিখতে বলছিল, যেগুলো আমি এখন তোমাদের বই দেখতে পাচ্ছি। আমার খুব বেশি মনে পড়ে না যে আমি আসলে আমাদের বই এত সুন্দর করে ভাব সম্প্রসারণ পাইছিলাম।
তো এখানে যদি আমি পুরোটা তুলি নাই, অর্ধেক তুলছি, তো কি করবা যে তুমি প্রথম প্যারাটাতে তোমার কথাটা লিখবা, মানে মেইন কথাটা লিখবা যে কি বুঝেছে, মানুষ বাঁচে তার কর্মে, বয়সের মধ্যে না। এখানে কি বলছে যে দীর্ঘ জীবন নয় বরং মহৎ কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। এবং এই যে মাঝখানের যে প্যারাটা, এখানে হচ্ছে তোমার মেইন কথা, এইখানে তুমি কথা বাড়াবা। তুমি বইয়ে যতটুকু আছে ওটুকু লিখে তুমি ফুল মার্কস পাবা না, তাই না? তো তোমাকে অবশ্যই তোমার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা দেখাইতে হবে। তোমার ভিতরে যে রবীন্দ্রনাথ লুকে আছে তাকে জাগাও, জাগায় এরপরে তুমি লিখো। ধরো এটার মধ্যে তুমি কিভাবে তুলতে পারো, এখানে তুমি বিভিন্ন ব্যক্তির উদাহরণ দেয়, তুমি শেখ মুজিবুর রহমানের উদাহরণ দিতে পারো। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, তিনি কিন্তু মরে গেছে সপরিবারে, কিন্তু তাকে মানুষ এখনো স্মরণ করে। তারপরে অন্যান্য যারা বরেণ্য ব্যক্তি ছিল, কাজী নজরুলের কথা তুমি উল্লেখ করতে পারো, যে তার যে কবিতা এখনো তুমি বইয়ে পড়ো। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করতে পারো, তুমি তোমার জাতীয় চার নেতার কথা উল্লেখ করতে পারো। তাদেরকে আমরা এখনো স্মরণ করি, যারা আমাদের ভাষা শহীদ, যারা আমাদের মুক্তিযুদ্ধের শহীদ, তাদেরকে আমরা এখনো স্মরণ করি। কেন? তাদের কাজের জন্য, তাই না? তো এই কথাগুলো কিন্তু তোমার বইয়ে নাই, কিন্তু এই যৌক্তিক কথাগুলো লিখে তুমি হচ্ছে তোমার কথাটা বাড়াইতে পারো। উল্টাপাল্টা কথা লিখে না, যৌক্তিক কথা লিখে যদি তুমি লিখা বাড়াও, তাহলে তুমি অবশ্যই নাম্বার পাবা। আর যদি একদমই কিছু না পারো, তোমাকে তো লিখতে হবে, সেক্ষেত্রে তুমি যা পারো তাই লিখতে হবে। দেখো, প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এটা আবার আমি এখানে আনছি। তো এইখানে যে প্রাণী আমরা কাদেরকে বলি? খাবে, দাবে, ঘুমাবে, তাই তো? এগুলাই হচ্ছে কি প্রাণীর বৈশিষ্ট্য। কিন্তু মন না থাকলে মানুষ হয় না। মানুষও তো এক ধরনের প্রাণী, কিন্তু মানুষের যে স্পেশালিটি সেটা কি? মানুষের নিজের বিবেক বোধ আছে, মানুষের মন আছে, সে চাইলে অন্যকে হেল্প করতে পারে, সে স্বার্থপর না। কিন্তু এখন আমরা ওইটাই হয়ে গেছি। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ব্যাখ্যা করো যে এখনকার যে আমাদের মধ্যে এগুলা নাই। এই যে আমরা এখন পরশ্রী কাতর, আমরা এখন অন্যকে হিংসা করি, ঘৃণা করি, বিভিন্ন বিভেদ তৈরি করে দাঙ্গা লাগাই, বিভিন্ন বিভেদ তৈরি করে একজন আরেকজনের সাথে ফাসাদে যুক্ত হই। এই জিনিসগুলো উল্লেখ করে তুমি লেখায় মানে বৃদ্ধি করতে পারো। সেক্ষেত্রে তুমি এটা 3 পেজ লিখতে পারো। এখন অনেকে এখানে প্যানিক করে যে ভাই আমি তো টাইম মতো লেখা শেষ করতে পারি না, আমার হাতের লেখা সুন্দর না, বা আমি এত লিখা আসলে কিভাবে লিখবো। তুমি যদি মনে করো যে তোমার লেখা মানে ভালো লাইন তোমার আসতেছে না, তুমি যতটুকু পারো তুমি অতটুকুই লিখো। 3 পেজ তোমার লেখা খুবই ছোট, সেক্ষেত্রে তোমার 3 পেজ হচ্ছে না, তুমি 2 থেকে 2.5 পেজই লিখো বা 2 পেজই লিখো। এগুলো নিয়ে কোনো ইয়া করার দরকার নাই। কিন্তু যারা পারো তাদেরকে আমি বলতেছি মিনিমাম 3 পেজ তোমরা লিখো। এবার আসো প্রতিবেদন কিভাবে লিখবো। 2 টাইপের প্রতিবেদন হয়ে থাকে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্রের জন্য প্রতিবেদন। এখন এখানে অনেকের প্রশ্ন থাকে কোনটা লিখলে ভালো নাম্বার পাবো বা কোনটা লিখলে ভালো। আমি বলবো প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদনটা থাকে এটা কিন্তু তুমি তোমার স্কুলে দিচ্ছ, তাই না? স্কুলের হেডমাস্টারকে বা অন্য কোনো টিচারকে তুমি দিচ্ছ। সেই ক্ষেত্রে তুমি কিন্তু নিজেদের কথাগুলো লিখতে পারো, মোটামুটি একটু অত বেশি ফর্মাল লাগে না যে তুমি একদম প্রতিবেদকরা যেভাবে লিখে। কিন্তু সংবাদপত্রের জন্য যখন তুমি লিখতে যাও তখন কিন্তু একদম তোমার একটু ফর্মালিটিস মেনটেন করতে হয়, বেশি ফর্মালিটিস মেনটেন করতে হয়, একটু প্রফেশনালিজমের ভাব দেখাইতে হয় যে তুমি প্রফেশনাল হচ্ছে গিয়ে প্রতিবেদক, তুমি অনেক প্রতিবেদন লিখছো এর আগে, এরকম একটা ভাব তোমার লেখার মধ্যে ফুটে উঠতে হয়, যেটা তোমরা কেউই ভালো পারো না, আমি মোটামুটি শিওর। মানে খুব বেশি ক্রিয়েটিভ না হলে, যাদের লেখালেখির অভ্যাস নাই, তারা এই কাজটা খুব বেশি স্মার্টলি করতে পারবা না। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিব যে তোমরা আসলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা লিখলে তোমাদের জন্য জিনিসটা একটু ইজিয়ার হয়, কারণ এই ক্ষেত্রে তোমার ওই প্রফেশনালিজম দেখানোর দরকার নেই। তুমি ছাত্র মানুষ, তুমি তোমার টিচারকে প্রতিবেদন লিখে দেখাচ্ছ, তুমি যেভাবে লিখতে পারো ওইভাবে হচ্ছে তুমি লিখে দেখাইতে পারো। এখানে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাইতে পারো, বাট প্রফেশনালিজম ওইভাবে দেখানোর খুব বেশি প্রয়োজন হয় না, বা মানে ম্যাটার করে না জিনিসটা। এখন দেখো আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কিভাবে লিখবো। শুরুতে তোমার বইয়েও একভাবে দেওয়া আছে, তুমি চাইলে সেভাবেও লিখতে পারো, কিন্তু এই আমি তোমাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল নিয়ম এবং সবচেয়ে মানে কি বলে এটাকে স্মার্ট যে রুলসটা, মানে মেইন যে নিয়মটা সেটা। তো এখানে দেখো আমরা ফার্স্টে তুমি বরাবর লিখলা, তুমি তোমার যে স্কুলের প্রিন্সিপাল বা যেই টিচারের কাছে তোমাকে প্রশ্ন যেভাবে ডিরেকশন দেয়। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, এতক্ষণ তো এটা আমার মনে পড়তেছিল না। চিঠিতে তুমি ইতি তামান্না, ইতি সুমাইয়া, ইতি আব্দুল, ইতি করিম এগুলো কিন্তু লিখতে পারবা যদি তোমার প্রশ্নে কোনো নাম উল্লেখ না থাকে। কিন্তু তোমাকে যদি বলে বাবাকে লিখো, বাবাকে লিখতে হবে। তোমাকে যদি বলে যায় যে ধরো তুমি আব্দুল, তাহলে তোমাকে আব্দুল হয়ে লিখতে হবে। তুমি যদি করিম হয়ে লিখো তাহলে কিন্তু হবে না। তো এরকম যদি তোমাকে বলে দেয় যে তুমি তোমার প্রধান শিক্ষক বরাবর লিখো, তাহলে তুমি অধ্যক্ষ বা প্রধান শিক্ষক এখানে লিখতে পারো। কিন্তু যদি বলে যে স্কুলের বাংলা শিক্ষকের কাছে লিখো, তাহলে তোমাকে এখানে লিখতে হবে ওটা। ঠিক আছে? এবার তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবা, তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবা না, তুমি অন্য যে কোনো একটা বাংলা স্কুলের নাম দাও, বা নর্মালি ক উচ্চ বিদ্যালয় এটা লিখো। তোমার স্কুলের নামটা কখনোই লিখবা না, কারণ বোর্ডে কে খাতা দেখে তুমি জানো না। তারপর দেখা যেতে পারে তোমার স্কুলের সাথে তার কোনো বিরোধ আছে, আবার এমনও হইতে পারে যে সে তোমার স্কুলের স্টুডেন্ট, যে স্যার খাতা দেখতেছে। ঠিক আছে? এখন তুমি তো জানো না কে দেখবে। তুমি তারপরে স্কুলের ঠিকানাটা লিখে দিলা, তুমি কোন বিষয়ে তুমি প্রতিবেদনটা লিখতেছো। ধরো তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস হয়েছে, এখন স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে, এগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের ভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, বিজয় দিবস হচ্ছে কত বলতো 16ই ডিসেম্বর, তাই তো?
তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এখন যদি তোমাকে বলে যে তুমি ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে লিখো, তাহলে তুমি এখানে যে তারিখটা লিখবা, এই যে তারিখটা লিখতে হবে, এই তারিখটা যাতে 21শে ফেব্রুয়ারির একটু আগে পরে হয়। আবার তোমাকে যদি 26শে মার্চ স্বাধীনতা দিবস নিয়ে লিখতে বলে, তাহলে তুমি যাতে এইখানে কোনটা নিয়ে লিখবে বলো তো, তারিখটা যাতে একটু 24-25 পরে হইলে ভালো হয়, একদিন পরে 27-28 এই তারিখগুলো হয়। তোমাকে যদি বিজয় দিবস নিয়ে লিখতে বলে, তাহলে তুমি 17-18 তারিখের তারিখটা এখানে দাও। ঠিক আছে, সূত্রে একটা সংখ্যা লিখবা, যে কোনো তোমার স্কুলের নাম, তারপরে হচ্ছে এই তারিখটা দিবা। এই তারিখটার ক্ষেত্রে একটু থাকবা যে তোমাকে কি নিয়ে। আর যদি অন্য যে কোনো কিছু নিয়ে লিখতে পারে, তাহলে তুমি যে কোনো তারিখ দিতে পারো। তোমাকে যদি পয়লা বৈশাখ নিয়ে লিখতে বলে, সেক্ষেত্রে তুমি দেখবা যে পয়লা বৈশাখ 14 এপ্রিল হয়, তুমি একটু 15-16 তারিখের দিকে বা 14 এপ্রিলই তুমি লিখো, এরকম ভাবে তারিখটা মেনটেন করার চেষ্টা করবা। তারপরে জনাব, যেভাবে তুমি আবেদনপত্রে লিখো, হ্যাঁ, জনাব লিখে জনাব সবিনয় নিবেদন এই যে লিখে তুমি লিখলা যে তুমি কোন বিষয়ের উপরে প্রবন্ধটা লিখতেছো, প্রতিবেদনটা লিখতেছো। তারপরে তুমি টাইটেল দিলা, ধরো যে তোমাকে বিজয় দিবস নিয়ে লিখতে বলছে, তুমি এখানে টাইটেল দিলা যে বিজয় দিবস বা বিজয় দিবস নিয়ে প্রতিবেদন, এই টাইটেলটা তুমি দিলা। তারপরে তুমি প্রতিবেদনটা লিখো। এখন লিখার ক্ষেত্রে আমরা কি প্যারা করে লিখবো, পয়েন্ট করে লিখবো, নাকি প্যারাগ্রাফের মতো করে লিখবো? যেভাবে তোমার ইচ্ছা তুমি সেভাবে লিখো, সবগুলো কারেক্ট। তুমি যদি পয়েন্ট করে লিখতে চাও, অবশ্যই কিছু লিখবা আগে, মেইন কথা কি কি করছো না করছো, তারপরে তুমি পয়েন্ট করে কিছু জিনিস লিখে দিতে পারো। তারপরে তোমার স্বাক্ষর দিবা, স্বাক্ষরে ভুলেও তোমার নাম লিখবা না, তুমি জাস্ট একটা নর্মালি সাইন দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো যে বা তোমার নাম লিখলেও সমস্যা নাই। তারপরে লেখা শেষে একটা ছক আঁকবা, ছকটা পেন্সিল দিয়ে, এটা পাশে না, এটা কিন্তু লেখার নিচে, পাশে পেন্সিল দিয়ে একটা ছক আঁকবা। ছকে তুমি এখানে প্রতিবেদনের নাম ও প্রকৃতিটা লিখবা, এটা কিরকম প্রকৃতি ছিল এবং এটা যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন ছিল সেটা লিখবা। প্রতিবেদনের নামটা অবশ্যই লিখবা। তারপরে তোমার নামটা এখানে লিখে দিতে পারো, প্রতিবেদকের নাম। যদি প্রশ্নে কোনো নাম বলে দেওয়া থাকে, তাহলে তুমি ওই নামটাই লিখবা, তোমার নিজের নাম না। তারপরে প্রতিবেদকের তারিখ, আচ্ছা প্রতিবেদনের তারিখ হবে, এটা প্রতিবেদকের না। তুমি কোন দিনে লিখছো সেই তারিখটা দাও, এই তারিখ যাতে মিল থাকে খেয়াল রাখবা। এবং প্রতিবেদনের সময় কয়টা বাজে তুমি লিখছো সেটা লিখে মানে চাইলে লিখে দিতে পারো। তো এইভাবে হচ্ছে তুমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে পারো। তো আমরা একটা এক্সাম্পল তোমাকে দেখাই, যে ধরো তোমাকে আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে লিখতে বলছে, তুমি এই যে এই জিনিসগুলো মেনটেন করলে অধ্যক্ষ লিখে তুমি এখানে লিখবা যে সবিনয় নিবেদন এই যে আমি হচ্ছে আপনার এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে একটি প্রতিবেদন লিখেছি, এবং এইটা হচ্ছে কি এইটা, এই টাইটেল দিলা, টাইটেল দেওয়ার পর তুমি লিখলা। দেখো এখানে কিন্তু প্যারা করে লিখে না, এখানে জাস্ট এক প্যারা লেখা শেষ করে দিছে, পয়েন্ট করে লিখে না। তুমি চাইলে কিছু কিছু পয়েন্ট করেও লিখতে পারো, তোমার ইচ্ছা। তারপরে তুমি এখানে লিখবা প্রতিবেদনের নাম, তোমার এটা নাম কি ছিল, এই নামটাই হচ্ছে এখানে তুলে দাও। তারপরে প্রতিবেদকের নাম, তোমার নামটা তুমি লিখতে পারো এখানে যেটা লিখবা। আচ্ছা এখানে তো তোমার নাম নাই, লিখতে পারো। আচ্ছা এখানে সিগনেচার থাকবে, হ্যাঁ, এটা লেখা শেষে সিগনেচার থাকবে, যেটা আমি তোমাকে বলে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে প্রতিবেদকের তারিখ, প্রতিবেদকের তারিখ কি হইতে পারে এখানে, যেটা মানে প্রতিবেদনের তারিখ হবে, এটা দুঃখিত, প্রতিবেদনের তারিখ হচ্ছে তুমি যে তারিখটা লিখছো, যে তারিখে যে এই তারিখটাই এখানে চলে আসবে। তারপরে সময় কোন টাইমে লিখছো সেটা হচ্ছে লিখবা। তো এইভাবে তুমি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে পারো। এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমার একটা ফ্রিডম থাকে নিজের মতো করে লেখার, অবশ্যই ভালোভাবে লিখবা, কিন্তু ওই যে প্রফেশনালিজম দেখানোর খুব একটি মানে জরুরি না। সেম ভাবে তুমি হচ্ছে এখানে এটা হচ্ছে সংবাদপত্রের জন্য প্রতিবেদন। এখন সংবাদপত্রের সাথে ওইটার পার্থক্যটা কি, এইখানে দেখো প্রাতিষ্ঠানিকে আমরা হচ্ছে ছকটা পরে লিখি, কিন্তু সংবাদপত্রের জন্য আমাদেরকে দুইটা ছক করতে হয়। এই যে ওই ছকটা তুমি যেখানে লাস্টে লিখতে, এখানে এই ছকটা তুমি আগে লিখবা। ঠিক আছে, আগে তুমি ছকটা লিখে ফেলবা, পেন্সিল দিয়ে ছকটা করো, এগুলো লিখো, তোমার নাম কমা দিয়ে তুমি লিখো যে সংবাদপত্রের প্রতিবেদন, তারপরে প্রতিবেদকের নাম লিখতে পারো, এবং প্রতিবেদনের বিষয়, প্রতিবেদনের তারিখ, বিষয়টার তারিখটা লিখবে, এবং অবশ্যই সময়টা লিখবা। তারপরে টাইটেল, শিরোনাম দিবা, এবং অবশ্যই নিজস্ব প্রতিবেদক, দৈনিক সায়েন্স বেকারে আমি দিলাম, তুমি যে কোনো একটা হাবিজাবি পত্রিকার নাম দিয়ে লিখতে পারো। তারপরে এইখানে তুমি সুন্দর করে তোমার হচ্ছে প্রতিবেদনটা লিখো, লিখার পরে নিজের একটা স্বাক্ষর এখানে দিয়ে দাও। এই যে প্রতিবেদনটা লিখলা, এইবার এটা তো তুমি কোনো না কোনো পত্রিকার অফিসে পাঠাইতে হবে, তাই না, খামে করে। এবার এখানে তুমি চিঠির মতো করে প্রেরক এবং প্রাপকটা লিখে দাও। প্রেরক তুমি নিজে, তোমার কথাবার্তা এখানে, ঠিক আছে, এই যে এখানে যা যা লিখছো ওইটাই, মানে তোমার নাম, সোজা কথা তোমার নাম, তোমার অ্যাড্রেস, যা মানে যেই সংবাদ মাধ্যমে পাঠাচ্ছ, কোনো একটা নিউজ পেপারের অ্যাড্রেসটা মুখস্থ করে নিও। বেশিরভাগ হচ্ছে তোমার এই যে এইদিকেই থাকে, বাংলা মোটরের এইদিকে, তারপর হচ্ছে শাহবাগের এইদিকে, এই যেগুলা প্রাপক এবং তাদের অ্যাড্রেসটা, ঠিক আছে, এখানে লিখে দিতে পারো। তো এইভাবে হচ্ছে তুমি সংবাদপত্রের প্রতিবেদনটা লিখবা। এই যে দেখো, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, তুমি হচ্ছে এই যে বক্সের শুরুতে, দুঃখিত, প্রতিবেদনের নাম লিখবা, প্রতিবেদকের নাম, তোমার নিজের নাম, প্রতিবেদন বিষয়, কোন বিষয় লিখতেছো, তুমি বৃক্ষরোপণ উৎসব সম্বন্ধে লিখতেছো, তারপরে কোন তারিখে লিখতেছো সেটা, বিষয়, তারপরে এখানে নিজস্ব প্রতিবেদক, দৈনিক সায়েন্স বেকারি,
এবং এটা কিন্তু তোমার ইয়ার ক্ষেত্রে লিখতে হবে, শিরোনামের পরে লিখতে হবে, আগে না। এখানে কিন্তু আমি এটা লেখার পরে তারপরে হচ্ছে টাইটেল দিছি, এটা তা হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা যে তোমাকে শিরোনামটা আগে লিখতে হবে, ঠিক আছে? ধরো আমি এখান থেকে এটা মুছে দিলাম, তোমাকে অবশ্যই শিরোনামটা আগে লিখতে হবে, অর্থাৎ টাইটেলটা আগে লিখতে হবে যে বৃক্ষরোপণ নিয়ে লিখতেছ, তারপরে নিজস্ব প্রতিবেদক, যেহেতু তুমি একজন প্রতিবেদক এই জন্যই তুমি সংবাদপত্রের জন্য লিখতেছ, দৈনিক কোন একটা পত্রিকার নাম দিয়ে তারপরে তুমি লেখাটা শুরু করো, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তুমি রচনা কয় পেজ লিখবা, রচনা কয় পেজ লিখবা আমি বলে দেই, এটা নিয়ে অনেকে অনেক লিখতে পারে। তোমাদের রচনায় 20 নাম্বার, এখানে খুব ভালো একটা নাম্বার ক্যারি করে, ঠিক আছে? তো শুরুর দিকে তুমি যে জিনিসটা মাথায় রাখবা, যত বেশি পয়েন্ট তুমি লিখতে পারো, তুমি সূচনা লিখো আর ভূমিকা লিখো, বা এটাকে কি বলে পটভূমি লিখো, যেভাবেই আমরা নর্মালি ভূমিকা দিয়েই তো শুরু করি, তাই না? তারপরে হচ্ছে গিয়ে তোমার লাস্টে থাকে হচ্ছে গিয়ে উপসংহার। এর মাঝখানে তুমি বই থেকে যা পড়ে গেছো আর তোমার মাথায় যত আইডিয়া আসছে, যে তুমি কতগুলো পয়েন্ট বানাইতে পারো নিজে থেকে, ঠিক আছে? তুমি হচ্ছে গিয়ে সেই পয়েন্টগুলো বানানোর চেষ্টা করবা। ভূমিকার উপসংহারের মাঝখানে সম্পূর্ণ তোমার নিজের সৃজনশীলতা, তোমার নিজের ক্রিয়েটিভিটি, যে তুমি এখানে কি করতে পারো। এবার এখানে পোলাপাইন প্যারা খায়, বাংলা সেকেন্ড পেপারে আসলে লেখা শেষ নিয়ে প্যারার কথা না, যদি তুমি টাইমলি আমার টাইম ম্যানেজমেন্ট করতে পারো আর কি। তো ধরো যে এখানে ভূমিকা দেওয়া আছে, ভূমিকা এবং উপসংহার, তাহলে এই যে এই মাঝখানে বললাম না যে তোমার ক্রিয়েটিভিটি, এখন তুমি কত পেজ লিখবা, এই হচ্ছে গিয়ে তোমার প্রশ্ন, তাই তো? আমি তোমাকে বলি তুমি হচ্ছে গিয়ে 10 থেকে 12 পেজই টার্গেট করো, 12 থেকে 18 পেজ লিখতে পারলে তুমি মোটামুটি ভালো নাম্বার পাওয়ার সুযোগ থাকে। 20-20 তো আর কেউ পাবা না, 15+ নাম্বার পাওয়ার একটা সুযোগ থাকে। এক্ষেত্রে 12 থেকে 18 পেজ, অনেকে আরো বেশি লিখে। আমি যেটা তোমাকে বলছি যে আমি হাইয়েস্ট মনে হয় 22 না 23 পেজ লিখছিলাম, আমার ফ্রেন্ড আর যদিও 28 বলছে ভিডিওতে, আসলে আমার তখন পরে মনে পড়ছে 33 পেজ লিখছিল এরকম, ঠিক আছে? তো আমরা আসলে যেহেতু এনাফ টাইম থাকতো, প্রতিযোগিতা লাগাইতাম, এই জন্য লিখতাম না যে নাম্বার পাইতে হবে, দুটাই উদ্দেশ্য ছিল, যে নাম্বারও পাইতে হবে আর যে যত বেশি লিখতে পারে। যেহেতু স্কুলের পরীক্ষায় কাজটা করতাম, বোর্ড পরীক্ষা এরকমই 20 পেজের মতোই লিখছিলাম আমার যতটুকু মনে পড়ে। সো তোমার যতটুকু কুলায় তুমি অতটুকুই লিখবা, কিন্তু শেষ করে আসবা, উপসংহার পর্যন্ত শেষ করে আসবা, এটা হচ্ছে গিয়ে মেইন উদ্দেশ্য। আর মিনিমাম 10 থেকে 15 পেজের মধ্যে লিখতে পারলে মোটামুটি এনাফ। আর যেহেতু 20 নাম্বার, আমি বলবো যে যত বেশি লিখতে পারো, যত বেশি লিখতে পারো, লেখা শেষ নাই। এবার হচ্ছে তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করবা, কিভাবে লেখা শেষ করতে পারবে। দেখো তোমরা এমসিকিউ দিবে হচ্ছে কি 30 মিনিট, এমসিকিউ খারাপ হোক ভালো হোক। আর আমার আরেকটা জিনিস নিয়ে মেজাজ খারাপ হয়েছে, বাংলা ফার্স্ট পেপারে অনেকে 7টা এমসিকিউ দাগে আসছে, 8টা এমসিকিউ আসছে, কেন ভাই? তোমার এমসিকিউ যদি তুমি না পারো, তুমি আন্দাজে দাগে আসো, তোমার তো নেগেটিভ মার্কিং নাই, এটা তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না যে তোমার নেগেটিভ মার্কিং আছে। তুমি না পারলে আন্দাজে দাগে দিয়ে আসো, তোমার পাস হচ্ছে 9, এরপরে তুমি দাগে আসছো 7টা, এরপরে এসে বলতেছো ভাই আমি কি পাস করবো? পাস নয়, তুমি 7টা দাগে এসে ভাই আমি কি পাস করবো? এটা কি ধরনের কথাবার্তা? এখন বাংলা সেকেন্ড পেপারের সাথে যোগ হয় কিনা, দুইটা মিলে পাস যোগ করে কিনা, এটা আমার নিজেরও আইডিয়া নাই, কারণ এই প্লাসেরটা হিসাব করে এটা আমি জানি। এখন যেখানে তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট 9, তুমি 7টা দাগা দিয়ে আসছো, 8টা দাগা দিয়ে আসছো, কোনো কথা হইলো? তো তুমি যদি 7টা পারো, তুমি বাকিগুলো আন্দাজে অ্যাটলিস্ট দাগায় দিয়ে আসো, যাতে তোমাকে নাম্বার দেওয়ার একটা সুযোগ থাকে। কারণ তুমি লিখোই নাই, ধরো যে কারো কোনো কিছু কমন পড়ে নাই, তুমি ফাঁকা রেখে আসছো, তুমি কিছু লিখো, ওই রিলেটেড কোনো কিছু লিখো, নিয়মও যদি না জানো ওই রিলেটেড কিছু লিখে আসো, যাতে স্যার তোমাকে 1-2 নাম্বার দিতে পারে। তুমি সাদা খাতা লিখে দিয়ে আসলে, পেজ ফাঁকা লিখে দিয়ে আসলে তোমাকে নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইখান থেকে হচ্ছে কি আমরা এই জিনিসটা মাথায় রাখবা যে এমসিকিউ যে কয়টা পারো লিখবা, যে কয়টা দেখে লিখতে পারো দেখে লিখলা, যদিও 2 নাম্বার বুদ্ধি আমি তোমাকে দিব না, বাট না পারলে তুমি আন্দাজে বাকিগুলো লিখে দিয়ে আসো, নাম্বার ছেড়ে আসার কোনো মানে নেই। লেখা এরপরে ধরো রচনার জন্য তুমি চেষ্টা করবা যে 1 ঘন্টা রাখার জন্য। এখন কিভাবে রাখবা? ধরো তুমি ফার্স্টে লিখতেছো অনুচ্ছেদ তুমি শেষ টার্গেট নাও যে তুমি 15 মিনিটের মধ্যে অনুচ্ছেদ শেষ করবা, ঠিক আছে? 2 নম্বরে তোমার আছে কি, 2 নম্বরে আছে হচ্ছে কি তোমার সারাংশ সারমর্ম লিখতে হয়, ব্যক্তিগত পত্র লিখতে হয়, তুমি টাইম নাও যে 15 মিনিটে লেখা শেষ করবা। এরপরে আছে তোমার সারাংশ, 5 মিনিটে শেষ হওয়ার কথা, ঠিক আছে? এটাও 5 মিনিটে, যদিও 5 মিনিট আমি বেশি লিখে ফেলতেছি, বাট চিন্তা ভাবনা সহ ধরো 5 মিনিটই, তাহলে এখানে তোমার মোটামুটি 40 মিনিট শেষ। এরপরে তোমার থাকে হচ্ছে কি ভাব সম্প্রসারণ, তুমি এটা 20 থেকে 25 মিনিট নিলা, আমি নিলাম যে তুমি 20 মিনিটই নিলা, ঠিক আছে? তাহলে তোমার 1 ঘন্টা হয়ে গেল 1 ঘন্টায়। এরপরে তোমার আরো 1.5 ঘন্টা পরে থাকে, বাকি আধা ঘন্টায় তুমি প্রতিবেদন লিখতে পারো, ঠিক আছে? প্রতিবেদন, তাহলে এই যে তোমার 6টা জিনিস শেষ, বাকি 30 মিনিট তুমি নিলা প্রতিবেদনে, তাহলে তোমার আরো 1 ঘন্টা থাকে, এরপরে তুমি রচনাটা লিখতে পারো। এইভাবে তুমি টাইম ডিভাইড করে নিতে পারো। এবার তুমি যদি মনে করো যে 1 ঘন্টা রচনা তুমি লিখবা না, তুমি আরেকটু কম টাইম লিখবা, তাহলে এখানে তুমি অনুচ্ছেদে একটু লেখা যদি তোমার স্লো হয়, এখন তোমার লেখা স্লো হলে তুমি এখানে 20 মিনিট করে লিখো, ঠিক আছে? 20 মিনিট করে টাইম নাও। এখানে তোমার লেখা যতই স্লো, 5 মিনিটের বেশি লাগার কথা না, আমি ধরলাম যে দুইটা মিলে 10 মিনিট, তোমার 15 মিনিটই লাগলো,
তাহলে তুমি 15 মিনিট টাইম হারাইলা। তাহলে রচনা তুমি 45 মিনিটে লিখো এবং যত ছোট করে লিখতে পারো লিখো, সমস্যা নাই, কিন্তু লেখাটা উপসংহার পর্যন্ত শেষ করে আসো। তো আশা করি এই জিনিসগুলো, স্ট্র্যাটেজিগুলো যদি তোমরা মেনটেন করো তাহলে ইনশাআল্লাহ তোমরা বাংলা দ্বিতীয় পত্রে খুব ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। আর কোন কোন জিনিসগুলো গুরুত্ব দিয়ে পড়বা, আমি একটা কথা বলে দিই, বইয়ের সবকিছু পড়বা, বইয়ে যতগুলো সারাংশ আছে সবগুলো পড়বা, বই যতগুলো সারমর্ম আছে সবগুলো পড়বা, বই যতগুলো ভাব সম্প্রসারণ আছে সবগুলো পড়বা। বইয়ের লেখাগুলো পড়ে যাবা, তাহলে ওখানে গিয়ে নিজে আরো বানায় লিখতে পারবা বইয়ের লেখার পাশাপাশি। ঠিক আছে, বই অবশ্যই পড়ে যাবা, বই যে রচনাগুলো আছে ওগুলো গুরুত্ব দিয়ে পড়ে যাবা। তারপরে আমরা যে সাজেশন দিছি ওগুলো আমাদের প্লেলিস্টে গেলে তুমি সাজেশনটা পেয়ে যাবা, ওইখান থেকে দেখে দেখে তুমি ওগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো, কারণ রিসেন্টলি ওই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আসে। তো এই ছিল ওভারঅল আমাদের এই সাজেশনগুলো। আশা করি এগুলো মাথায় রাখলে ইনশাআল্লাহ তোমরা খুব ভালো একটা নাম্বার বাংলা সেকেন্ড পেপারে পাবা। আর যারা ফার্স্ট পেপার এক্সাম খারাপ দিছো তারা সেকেন্ড পেপারটা একটু সিরিয়াসলি ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।